শুরু করছি বাংলা বলছে। নবান্ন অভিযান ছাত্র সমাজের ডাকে। দিনভর রাস্তায় কার্যত যুদ্ধ চলল পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে। ইট বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ঢাকলো কলকাতা এবং হাওড়ার রাজপথ। রক্তাক্ত পুলিশ কর্মী, পুড়ল পুলিশের বাইক, চরম বিশৃঙ্খলা। কিন্তু এ কোন ছাত্র আন্দোলন? পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নবান্ন অভিযান। দেখা গেল হাতে গোনা ছাত্রকে, বলা ভালো দেখা গেল হরেক কিসিমের ছাত্রকে। 30 পেরোনো, 40 পেরোনো, এমনকি পক্ককেশ ছাত্রকেও। তাহলে কি আজকের ছাত্র আন্দোলনে আসলে ছাত্ররাই মুখ ফেরালো? দেখা গেল পুলিশের পোশাক পরে পুলিশের হাতেই পাকড়াও এক ব্যক্তি। পুলিশ পেটালো যারা, তারা কোন ছাত্র? দুপুরে নবান্ন অভিযানেই থেমে থাকলো না বিশৃঙ্খলা। বিকেলে লালবাজার অভিযানেও তুল কালাম। নবান্ন অভিযান নিয়ে এতদিন আড়ালে আবডালে থাকার পর এবার সরাসরি আসলে নামলো বিজেপি। পুলিশি অত্যাচারের অভিযোগে বুধবার 12 ঘন্টার বন্ধ ডাকলো পদ্ম শিবির। বন্ধের বিরোধিতায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য প্রশাসন। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি, সিপিআইএমের পক্ষ থেকে সায়নদীপ মিত্র এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি। কিছুক্ষণের মধ্যেই ছাত্র সমাজের অন্যতম সদস্য শুভদীপ রুইদাস তার এসে পৌঁছানোর কথা। আমি শুরুতে আপনাদের দেখাবো আজকে ছাত্র সমাজের নামে যে নবান্ন অভিযান, তার খণ্ডচিত্র। অভিযান কি ফ্লপ শো? তুমুল গোলমাল, হিংসা পাকানোর গোয়েন্দা রিপোর্ট। বেলা 1টায় মিছিল, তার আগে সকাল থেকে সাজো সাজো রব, ঠিক যেন যুদ্ধের প্রস্তুতি। মিছিলের ডাক দেয় ছাত্র সমাজ। লক্ষ্য নবান্নের 14 তলা। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি। যদিও কারা এই ছাত্র সমাজ, কি তাদের রাজনৈতিক পরিচয়, প্রশ্ন ছিলই। মিছিলের যে মুখ, অর্থাৎ সাঁতরাগাছি, হেস্টিংস, মহাত্মা গান্ধী রোড, হাওড়া ব্রিজ, একাধিক জায়গায় মিছিলে যাদের হাঁটতে দেখা গেল, প্রশ্ন থাকলো তাদের পরিচয় নিয়েও। নবান্ন অভিযানের মিছিল শেষ পর্যন্ত পুরোপুরি শান্তিপূর্ণ, নির্বিঘ্ন থাকলো না। কোথাও বিক্ষোভকারীদের থেকে উড়ে এলো ইট, কোথাও ব্যারিকেড ভাঙতেই কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ, কোথাও লাঠিচার্জ। বিক্ষোভ মিছিলের নিট ফল, কাজের দিনে আরও একটা বাংলা বন্ধ। নবান্ন অভিযান ডাকলো ছাত্র সমাজ, বন্ধ ডাকলো বিজেপি। ছাত্রদের উপর এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। 28 অগস্ট পশ্চিমবঙ্গের বুকে কোনো বাংলা বন্ধ হবে না। বিজেপি চক্রান্তমূলকভাবে বাংলা বন্ধের ডাক দিয়েছে। এই বাংলা বন্ধের ডাক মানুষ ব্যর্থ করুন। বেলা বাড়তেই নবান্ন যাওয়ার একাধিক রুটে বিক্ষোভকারীদের জমায়েত। সাঁতরাগাছি, হাওড়া স্টেশন, কলেজ স্ট্রিট, জোরদার নিরাপত্তা। তারপরেও এড়ানো গেল না অশান্তি। মিছিলের শুরু থেকেই রণক্ষেত্র সাঁতরাগাছি। একসময় ব্যারিকেড ভেঙে ফেলে বিক্ষোভকারীরা, পাল্টা পুলিশের লাঠিচার্জ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি বিক্ষোভকারীদের, ধরপাকড় পুলিশের। আমি জিতেন্দ্র তিওয়ারির কাছেই শুরুতে আসবো। জিতেন্দা, আজকে যে চিত্র আমরা দেখলাম, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাক, বিজেপি এর থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিল, যদিও নৈতিক সমর্থন দেখিয়েছিল। কিন্তু আজকে আমরা কি দেখলাম? যাদের দেখলাম, যদি তারা সত্যিই ছাত্র হন, তাহলে তাদের উৎসাহ দেওয়ার যথেষ্ট অবকাশ রয়েছে। হয় তাদের অধিকাংশ তারা গঙ্গারাম, আমরা যেরকম সৎপাত্রে দেখেছিলাম, যারা 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়েও থামেননি। আর যদি তা না হয়, তাহলে ধরে নিতে হবে যে এটা একটা নতুন দিশা দেখাচ্ছে। এই বয়সের ছাত্র সেটা কতটা দেখা যায়, একটা বড় প্রশ্ন। দেখুন, প্রথম দিন থেকে যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যে অ্যাজ ইফ ছাত্র সমাজ ডাক দিয়েছে মানে শুধু ছাত্ররাই এই বিক্ষোভে আসবে, তারা কিন্তু একবারও বলেনি। তারা পশ্চিমবঙ্গের সমস্ত শ্রেণীর মানুষকে আবেদন করেছে যে আমরা এই আন্দোলনে ডাক দিয়েছি, সবাই আমাদেরকে সাপোর্ট করুন। ছাত্ররা ডাক দিয়েছে, ছাত্রদের সমর্থনে অন্যান্য সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষরা এসছে। সবার আইডেন্টিটি কার্ড দেখে দেখে বলা হবে যে ইনি ছাত্র, এটা তো বলা যায় না। এবং যারা এই কথাগুলো বলছেন, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছাত্র পরিষদের সভাপতির নাম বলতে বলুন না, তিনি কোন কলেজে পড়েছিলেন,
কদিন ছাত্র রাজনীতি করেছিলেন? তো এসব ছেদো কথা বলে লাভ নেই। মূল কথা হলো যে ছাত্ররা নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজে স্টুডেন্ট পলিটিক্স থেকে উঠে এসছেন, তার সঙ্গে দেখা করতে যাবেন, তার একটা কলিগ মারা গেছে, তার উপর অত্যাচার হয়েছে, সেই মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করলেন না, পুলিশ লেলিয়ে দিলেন, তাদের উপর আক্রমণ করা হলো, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এ কোন বাংলায় আমরা বসবাস আমি করছি? এখানে জিতেন দা আপনাকে একটু এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার কিছুক্ষণ আগে যে প্রেস মিট করেছেন, সুপ্রতিম সরকারের বক্তব্য আপনাদের শোনাবো। সুপ্রতিম সরকার তিনি অভিযোগ করছেন যে যারা গ্রেফতার হয়েছেন, যাদের প্রিভেন্টিভ অ্যারেস্ট যেগুলো করা হয়েছিল, অনেকেই আগ্নেয়াস্ত্র বোমা সহ গ্রেফতার হয়েছেন। দেখুন এক সেকেন্ড, আমি একটু বক্তব্যটা শুনি, আপনার কাছে আসবো। আন্দোলনের যে চেহারা আজকে আমরা দেখলাম, আপনারা দেখলেন, সবাই দেখলাম আমরা, তাতে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো প্রকৃত ছাত্রছাত্রী এই গুন্ডামি করতে পারে, এই বিশৃঙ্খল আচরণ করতে পারে। পশ্চিমবঙ্গের প্রকৃত ছাত্র সমাজ এই ধরনের অসভ্যতা করবে বলে আমাদের মনে হয় না। আমরা জানি তারা এই ধরনের গুন্ডামি অসভ্যতা পশ্চিমবঙ্গের কোনো ছাত্রছাত্রী করবে না। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নিহিত স্বার্থ চরিতার্থ করতে নেপথ্য কোনো শক্তির ইন্ধনে আজকে এই অশান্তির ঘটনা হল। আমাদের কাছে বিভিন্ন সূত্রে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক চ্যাটস, আরও আমাদের ইন্টেলিজেন্স যেসব মেকানিজমস আছে, তার মধ্যে থেকে আমরা জানতে পেরেছিলাম, আপনারা জানেন আজকে গতকাল রাত্রে 4 জনকে গ্রেফতার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে। এরা লাশ ফেলে দেওয়ার কথা বলছিলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা করছিলেন। যাদের আমরা গ্রেফতার করেছি অস্ত্র নিয়ে, বোমা নিয়ে, অস্ত্র মানে আগ্নেয়াস্ত্র, অস্ত্র নিয়ে, বোমা নিয়ে, গুলি নিয়ে আজকে এইখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার পরিকল্পনা ছিল। জিতেন দা আপনি শুনলেন। না দেখুন, সত্যজিৎ বাবু বলছেন, সুপ্রতিম সরকার বলছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে উনি কুণাল বাবুর চেয়ে বেটার ওয়েতে তৃণমূলকে ডিফেন্ড করছেন। এটা কোনো পুলিশ অফিসারের বক্তব্য হলো? তিনি ছাত্র সমাজকে গুন্ডা বলবেন? আর আজকে বলছেন উনি, অনুব্রত মণ্ডল যেদিন বলেছিলেন যে পুলিশের গাড়িতে বোমা মারো, সেদিন অ্যারেস্ট করলেন না কেন? কত বড় পুলিশ অফিসার, তার কত দম সেদিন দেখা যেত তো। আর এই যে অস্ত্রের কথা বলছেন, পশ্চিমবঙ্গের সমস্ত থানায় ফায়ার আর্মস রাখা থাকে, যাকে অস্ত্র আইনে চালান করতে হবে, অস্ত্র আইন দিয়ে যাকে ফরওয়ার্ড করতে হবে, সেটা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এত ফুটেজ এসছে। একবার বলুন তো, যাদেরকে অ্যারেস্ট করলেন তার সঙ্গে সঙ্গে যখন অ্যারেস্ট করা হচ্ছে তখন তার পজিশন থেকে ফায়ার আর্ম পাওয়া গেছে, এরকম কোনো ভিডিও দেখাতে পারবেন? তো 11 জন পুলিশ কর্মী ইনজিওর্ড হয়েছে। না, তো পুলিশ যদি ছাত্রদেরকে আন্দোলন না করতে দেয়, পুলিশ যদি ছাত্রদের উপর, নিরীহ ছাত্রদের উপর যদি লাঠি চালায়, টিয়ার গ্যাস চালায়, তাহলে ছাত্ররা কি রসগোল্লা নিয়ে যাবে নাকি? তারা রিটেলিয়েট করেছে, এটা তো বুঝতে হবে। একজন আইএএস অফিসার, একজন আইপিএস অফিসার, তারা যদি ম্যাচুরিটি না দেখাতে পারেন, তারা যারা নবিশ, জীবনে নবিশ, তারা এই ম্যাচুরিটি দেখাবে? দেবাংশু, গতকাল 4 জন, এই 4 জন ছাত্র সমাজের 4 জন সদস্য তারা নিখোঁজ ছিলেন বলে আজকে বিরোধী দলনেতা সকালে অভিযোগ করেন। এরপর পুলিশের তরফ থেকে বিবৃতি দেওয়া হয় যে না, তাদের গ্রেফতার করা হয়েছে। আজকে সুপ্রতিম সরকার বলছেন যে অনেকেই গ্রেফতার করা হয়েছে, আর রীতিমতো আগ্নেয়াস্ত্র বোমা সমেত। অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারি তিনি বলছেন যে পুলিশ অফিসার তিনি তৃণমূলের থেকে বেশি করে তৃণমূলের মুখপাত্রের ভূমিকা পালন করছেন। দেখুন, ফেসবুকে একটা ছড়া খুব ঘুরছে যে খুলে গেল ছদ্মবেশ, ছাত্র নয় আরএসএস। এবং এইটা যে শুধুমাত্র খুলেছে তাদের অ্যাক্টিভিটি দিয়ে সেটা নয়, এটা খুলেছে সম্পূর্ণ রকমভাবে এই ছাত্রদের সমাবেশকে যতটা না সেই ছাত্ররা যারা ডাক দিয়েছিলেন তারা যতটা না ডিফেন্ড করছেন, তার চাইতে অনেক বেশি বিজেপির মুখপাত্ররা, বিজেপির প্যানেলিস্টরা ডিফেন্ড করছেন। এটা দেখলেই বোঝা যাচ্ছে যে কাদের ছায়ায় আসলে এই সমাবেশটা হয়েছে বা এই আজকের আন্দোলনটা হয়েছে। দেখুন, উনি একটা কথা বললেন, সেটা হচ্ছে নিরীহ দুর্গের মতো একটা পরিস্থিতি তৈরি করা। আমরা দেখলাম যে সাঁতরাগাছির দিকে হোক, হেস্টিংসের দিকে হোক, যে ধরনের পুলিশি ব্যবস্থা ছিল, সেটা একটা ছাত্রদের ডাক, তাকে কেন্দ্র করে এর প্রয়োজন ছিল না। মহা মুশকিল। পুলিশ, রাজ্যের সেক্রেটারিয়েট, রাজ্যের প্রধান সচিবালয়, সেটাকে পুলিশ রক্ষা করবে না? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এবং সেটা রক্ষা করার জন্য যখন পুলিশের কাছে অলরেডি ইন্টেলিজেন্স রিপোর্ট রয়েছে, পুলিশ যখন অলরেডি প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে গিয়ে দেখছে যে বোমা নিয়ে, গুলি নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে লোক ধরা পড়ছে, তখন স্বাভাবিকভাবে পুলিশ জানে এই জিনিসটা কতটা ভয়ঙ্কর চেহারা নিতে পারে। সেই জায়গা থেকে পুলিশ তো তার মতো করে প্রিভেন্ট করার চেষ্টা করবেই, তার মতো করে গার্ড করার চেষ্টা করবে। এটাই খুব স্বাভাবিক ব্যাপার। আমার বক্তব্য হচ্ছে, একটা কথা জিতেন্দ্রদা বললেন, সেটা হচ্ছে ছাত্ররা ডাক দিয়েছে মানে কি শুধু ছাত্ররা আসবে?
দেখুন এই কদিনে আমরা অনেকগুলো মিছিল দেখেছি, চিকিৎসকরা আলাদা করে মিছিল ডেকেছেন, অভিনেতারা আলাদা করে মিছিল ডেকেছেন, গায়করা আলাদা করে মিছিল ডেকেছেন, প্রত্যেকে যে যার ফ্র্যাটার্নিটির লোকেরা তারা মিছিল ডেকেছেন, তারা প্রতিবাদ করেছেন এবং তাদের প্রত্যেকের নিজস্ব ফ্র্যাটার্নিটির লোকই কিন্তু ফ্র্যাটার্নিটির লোকই সেটাতে উপস্থিত ছিল, সেই গোষ্ঠীর লোকেরাই সেখানে উপস্থিত ছিল। আজকে ছাত্র সমাজ যখন ডাক দিয়েছে, প্রত্যেকের এক্সপেকটেশন ছিল যে ছাত্র সমাজ মানে কিছু অন্তত ছাত্র দেখা যাবে, সেখানে ছাত্র কাকু দেখা গেছে, ছাত্র জেঠু দেখা গেছে, ছাত্র দাদু দেখা গেছে, কিন্তু অ্যাকচুয়াল ছাত্র দেখা যায়নি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে প্রকৃত ছাত্ররা যখনই জানতে পেরেছে দুরকম। দেবাংশু, এখানে তো একটা প্রশ্ন উঠবে, যখন তুমি বলছো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে, যখন বিভিন্ন কলেজে কলেজে ইলেকশনগুলো হতো, ছাত্র নির্বাচনগুলো হতো, ছাত্র সংসদ নির্বাচনগুলো হতো, সেই সময় বিভিন্ন বয়সী ছাত্রকে দেখা গেছে এবং তাদের বেশিরভাগই তোমাদের ছাত্র সংগঠনের সদস্য হিসেবে যেত বলে অভিযোগ। না, সে তো অভিযোগ, সে ছাত্র নির্বাচনও হয়েছে, অনেক দিন হয়ে গেল, আমরা চাই খুব দ্রুত আবার নির্বাচন হোক, কিন্তু সেটা তো অনেক দিন হয়ে গিয়েছে। ফলে আমার ওই সেই সময় কাদেরকে দেখা গিয়েছে আপনি আজকে আবার বিচার করলে তাদের বয়স হয়তো আরও 7-8 বছর বেশি হয়ে গেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ছাত্র সমাজের নাম ডাক দিয়ে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে ছাত্রদের যে দেখা পাওয়া গেল না, এটা তো গোটা রাজ্য দেখলো। তার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে ছাত্ররা যারা প্রকৃত অর্থে ছাত্র, তাদের মনে দুটো জিনিস কাজ করলো। প্রথম জিনিস, তারা দেখলো বাবা ভেতরে তো বিজেপি আছে, তাহলে যাব না। কারণ নারীদের সুরক্ষার কথা বলে, নারীদের সুরক্ষার দাবিতে এবং মোট কথা হচ্ছে নারী নিরাপত্তার দাবিতে যে নবান্ন অভিযান হচ্ছে, সেটা যারা ডাক দিচ্ছে তাদেরই মাথায় এমন একজন বসে আছে 2014 সালে নবদ্বীপ থানায়, আপনার কালকের সত্যি সে উপস্থিত ছিল, যার নামে স্বয়ং নারী নির্যাতনের অভিযোগ ছিল। ফলে ওটা প্রথমত। আর দ্বিতীয়ত, ছাত্ররা দেখছে যে আমরা তো বলছি উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফ্রম হুম, আমরা জাস্টিসটা কার থেকে চাই? এই মুহূর্তে কি নবান্ন আমাদের জাস্টিস দিতে পারে? পারে না তো, কারণ নবান্নের হাতে তদন্তভার নেই এই মুহূর্তে, তদন্তভার সিবিআই এর হাতে। যেতে হবে সিজিও কমপ্লেক্সে। সচেতনভাবে আজকের এই কর্মসূচি থেকে নিজেদের দূরত্ব বজায় রাখলো। মোহাম্মদ সেলিম তিনি এমন কথাও বললেন যে 14ই আগস্ট এই ছাত্র সমাজ তারা কোথায় ছিল যখন স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছিল। এদিকে সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করছেন যে আসলে ফিশ ফ্রাই সেটিং যে হয়ে গেছে, সেটার ইঙ্গিত দিচ্ছে যে এরকম একটা ইস্যুতে নবান্ন অভিযান কোনো রাজনৈতিক ব্যানারে নয়, কিন্তু সেখানে বামেরা পার্টিসিপেট করলেন না। সবচেয়ে খুশি হচ্ছে আজকের আন্দোলনে, সেটা হলো শাসক তৃণমূল কংগ্রেস। যে আসল দাবি এই গোটা রাজ্য জুড়ে জনজাগরণের, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, এটা ব্যাকসিটে চলে যাচ্ছে এবং সামনে এই ধরনের একটা মেরুকরণের পরিবেশ সেইটাকে তৈরি করা হচ্ছে। এটা তো ঠিক যে হাফ প্যান্ট পরলেই ছাত্র হয় না, হাফ প্যান্ট পরলে আরএসএসও হয়। শুভেন্দু অধিকারী যদি হাফ প্যান্ট পরে ড্রিল করে, দিলীপ ঘোষ যদি হাফ প্যান্ট পরে পিটি করে, তার মানে কি তারা ছাত্র হয় না? সেটা আপনি ক্রোনোলজিটা দেখুন মুপিয়াদি, সেটা হলো যে এই অরাজনৈতিক নাম করে, ছাত্র সমাজের নাম করে, একটা ভেজাল ছাত্র সংগঠনের নাম করে একটা আন্দোলন ডাকা হলো। এতদিন ধরে যে এত আন্দোলন তৈরি হয়েছে শাসক দলের বিরুদ্ধে, একটাও হিংসাত্মক ঘটনা ঘটেনি। আজকেই পরিকল্পিতভাবে হিংসাত্মক ঘটনাটা ঘটানো হলো এবং তার পরিপ্রেক্ষিতেই বিজেপি বন্ধ ডেকে নিল। এই যে মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, মানে এই যে ক্রোনোলজিটা যেভাবে একেবারে জামাই ষষ্ঠীর থালার মতন, প্রথমে শুক্তো, তারপর মাছ, তারপর মাংস, তারপরে এই একেবারে বিজেপি তৈরি করা ছিল যে যেভাবেই হোক এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে রাজনৈতিক খাতে বইয়ে দিতে হবে এবং এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদের মধ্যে যারা বাম মনস্ক মনোভাব তৈরি হচ্ছে, একটাও হিংসাত্মক ঘটনা এতদিন পর্যন্ত ঘটেনি। পেন্টিংয়ে প্রতিবাদ হয়েছে, কবিতায় প্রতিবাদ হয়েছে, গানে প্রতিবাদ হয়েছে। আজকে এই হিংসাত্মক ঘটনা ঘটিয়ে এই রাজনৈতিক খাতে স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে বইয়ে দিয়ে আসলে তৃণমূল এবং বিজেপির মেরুকরণটাকে যে কোনো মূল্যে আবার ফিরিয়ে আনো। কালকে 28শে আগস্ট ছাত্র পরিষদের কালকে প্রতিষ্ঠা দিবস। আমরা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা জায়গায় আমরা সেই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করব এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে বোনটার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তার সঙ্গে হওয়ার নারকীয় ঘটনার প্রতিবাদ করব। এই স্টেটমেন্ট আগে দিয়ে রাখলাম যে কালকের বন্ধটাতে আমরা অন্তত নেই। এক নাম্বার 2, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জিতেন্দার সঙ্গে একটা বক্তব্যের সঙ্গে সহমত। ঠিক, ছাত্র আন্দোলন হবে মানে ছাত্ররা ডাক দিয়েছে মানে শুধু ছাত্ররা থাকবে, আজ অব্দি ভারতবর্ষে বা পৃথিবীর কোনো গণ আন্দোলন এরকমভাবে হয় না। হ্যাভিং সেড দ্যাট, আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের যদি ওয়ান লাইনার উদ্দেশ্য এটা হয় যে আমরা জাস্টিস চাইছি, জাস্টিসে আমাদের কাছে সংজ্ঞা বা সায়নদীপ্তের কাছে সংজ্ঞাটা হচ্ছে যে এই শাসক বা এই প্রশাসন লেজিটিমেসি হারিয়েছে, এর অপসারণ প্রয়োজন। অপসারণ কিভাবে সম্ভব? ভারতবর্ষটা পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কা নয়। অপসারণ করতে গেলে দুটো জিনিস হয়, এক নির্বাচন প্রয়োজন, দুই 356 ধারা প্রয়োজন। আমি এখানে একটু অ্যাড করি, আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় রাষ্ট্রপতি শাসনের সুর দাবি, দেখুন।
রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব, আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন, পশ্চিমবঙ্গে গুন্ডারা, ধর্ষকরা জেলে যাক, ফাঁসি হোক এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে জনগণ তার নির্ভয়ে তার পছন্দের দলকে গ্রহণ করে আমি এখানে জিতেন্দার কাছে আসবো। জিতেন্দা, এটা দেখে কি কোথাও আজকে এই সারাদিনের যে অভিযান সেটা দেখে সত্যি কি সমাজের সব স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই দাবিকে এন্ডোর্স করছেন এবং এই দাবির প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নামছেন, এই চিত্র দেখা গেছে? দেখুন, মানুষ কি চাইছে সেটা যদি বিচার করা হয় তাহলে আমাদের বিরোধী দলনেতা যে দাবি করেছেন সে দাবির সঙ্গে সবাই একমত। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এর পেছনে পাটনাতে বা লোকসভা নির্বাচনের আগে যেখানে একদিকে সীতারাম ইয়েচুরি, একদিকে সোনিয়া গান্ধী, একদিকে কংগ্রেস আর অন্যান্য যে বিরোধী দলের যে লিডাররা তারা একসঙ্গে যে ডিনার করতেন, একসঙ্গে যে ব্রেকফাস্ট করতেন, সেটা বন্ধ হয়ে গেছে তা না, তার এফেক্ট এখনও আমরা দেখতে পাচ্ছি। এই সবটাই দেখছেন, সবটা হলো যে বলবো নিজেকে জঙ্গি দেখাবো, নিজেকে প্রতিবাদী প্রমাণ করার চেষ্টা করব, কিন্তু যিনি এই বাংলাকে ধ্বংস করে দিচ্ছেন সে মুখ্যমন্ত্রী যখন বিরোধিতায় নামবে বিজেপি তখন তারা সবাই এক হয়ে যাবে। আচ্ছা, আমরা ফিশ ফ্রাই খেয়েছি, আমরা চা কফি খেয়েছি, যা খেয়েছি, আপনারা তো খাননি। 356 ধারাটা আমি বললে হবে না, মৌপিয়া বললে হবে না, সায়নদীপ বললে হবে না, আপনাদের রাজ্যপালকে বলতে হবে। রাজ্যপালের এগেনস্টের অভিযোগটা যদি সাইডেও রাখি, এখনো সে রাজ্যপাল পদে বহাল আছে। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, বদলাপুর বলে একটা ঘটনা ঘটেছে। সেই মহারাষ্ট্রে বদলাপুরের ঘটনার পর যখন হাইকোর্ট বলে যে সেখানকার যারা বিরোধী দল আছে, আমরা যারা আছি, আপনারা বন্ধ রাখবেন না, আমরা কিন্তু কালো পতাকা নিয়ে রাস্তা নেমেছি, আমরাও কিন্তু সেক্রেটারিয়েট আক্রমণ করতে পারতাম। প্যান্ডোরার বক্স খোলার অর্থ নেই। লাস্ট বাট নট লিস্ট, আমি শুধু দেবাংশুকে একটা কথা বলি। ও ছাত্র এবং পুলিশ নিয়ে একটা কথা বললো যে হ্যাঁ সত্যিই তো, আজকে যদি এই আন্দোলন থেকে পুলিশদেরকে আক্রমণ করা হয়, পুলিশকে রিটালিয়েট করতে হবে। 2013 হরিমোহন ঘোষ কলেজের নির্বাচন, তাপস চৌধুরী বলে একজন এসআই মারা গেছিলেন, তখনও পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। ছাত্র নির্বাচনে, অন্য কোনো ঘটনায় মারা যায়নি। অর্থাৎ এই যে আগ্নেয়াস্ত্র নিয়ে বাইরে থেকে এসে শুধুমাত্র এখন আসছে ছাত্র আন্দোলন। তার সঙ্গে আমরা কি দেখেছিলাম যে যখন ওই তাপস চৌধুরী তার মৃত্যুর পর যখন তদানীন্তন নগরপাল আর.কে পাচনান্দা তিনি ওখানে গিয়ে লোকাল থানায় যখন তিনি বসে বলেছিলেন দুষ্কৃতীকে অ্যারেস্ট করার কথা, প্রথমত তিনি অপসারিত হয়ে গিয়েছিলেন এবং তদন্তভার সিআইডির হাতে চলে গিয়েছিল। তাই নয়, তাকে ইভিন কালী পুজোর সময় গিয়ে মিষ্টি বিলিও করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে। হ্যাভিং সেড দ্যাট, অর্থাৎ এই যে স্যাংটিটির কথা হচ্ছে না, আর এই যে দেবাংশু নিশ্চয়ই জানে, শঙ্কুদেব পান্ডা হোক বা অশোক রুদ্র হোক, যারা টিএমসিপির একদম আদিকালের সভাপতি, তারা কেউ ছাত্র জানে। অশোক রুদ্র তো একটা কিউরিয়াস। আমি আসবো নিজের অভিষেক, আমি একটু জানাই, শুভদীপ রুইদাস এই ছাত্র সমাজের অন্যতম সদস্য, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভদীপ, আপনি আজকে সাঁতরাগাছিতে ছিলেন? আমি সাঁতরাগাছি থেকে প্রতিনিধি করেছি। শুভদীপ, আপনি যে সাঁতরাগাছিতে ছিলেন, আমরা দেখলাম যে সাঁতরাগাছিতে যেভাবে সেখানে ব্যারিকেড ভাঙার ছবি দেখা হলো এবং পুলিশের উপর নির্বিচারে ইট বৃষ্টি হলো। আজকে পুলিশ কর্তারা কিছুক্ষণ আগে যখন প্রেস ব্রিফিং করেছেন, তারা তখন অভিযোগ করেছেন যে রীতিমতো হিংসাত্মক একটা রূপ দেওয়া হচ্ছিল। তাদের যে আশঙ্কাটা ছিল সেই আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হলো। আজকে যে ধরনের যে স্পিরিট ছিল আজকের আন্দোলনের, সেক্ষেত্রে এবং 11 জন পুলিশ কর্মী তারা জখম হয়েছেন। এই বিষয় নিয়ে প্রথমে আমি বলি আপনাদের, আমি ওখানে কালকে রাত্রিও ছিলাম এবং আজকে সকালবেলা আমি 7টা থেকে ওখানে ছিলাম। রীতিমতো 10টার পর থেকে কিছু বাইক বাহিনী ওখানে আসতে শুরু করে, সেই ভিডিও আমার কাছে আছে, সেই ফটোও আমার কাছে আছে। কিছু লুঙ্গি পরিধানী কিছু ব্যক্তি ওখানে আসতে থাকে। ইভেন পুলিশের সঙ্গে যে ভেতরে ব্যারিকেডের ওপরে গিয়ে কথা হচ্ছে সেটারও ভিডিও আমার কাছে আছে। তার পরবর্তী সময় যখন ছাত্ররা এই আন্দোলন আমাদের 1টা থেকে জমায়েত ছিল, 2টো থেকে আমাদের নবান্নের দিকে এগোনোর মিছিল শুরু হয়েছিল, কিন্তু তার আগেই কিন্তু এই মিছিল শুরু হয়ে যায়। কারা করে সেটা আমরা জানি না, কিন্তু তার পরবর্তী সময় যেটা দেখলাম, ব্যারিকেড ভাঙা হলো। ব্যারিকেড ভাঙার পরেই তার আগে কিছুজন ওই লুঙ্গি পরিধানী, সেটাও আমার কাছে ভিডিও আছে, সেটাও দরকার পড়লে আমি আপনাদেরকে দেখাতে পারি। সেইখান থেকে ইট বৃষ্টিটা শুরু হয়। ব্যারিকেড, এই যে ব্যারিকেডের যে ছবি দেখছি, সেখানে কোথায় লুঙ্গি পরিহিত? আমি আপনাকে ভিডিও দেখিয়ে দেব, রীতিমতো চোখে দেখতে পাচ্ছি। আমি আপনাকে ভিডিও দেখিয়ে দেবো, একটার পর একটা ভিডিও দেখিয়ে দেবো আপনাকে। ব্যারিকেডের কথা বলছি না, আমি বলছি ব্যারিকেডটা যেখানে করা হয়েছিল রাস্তার দুধারে, যে মাঝখানে যে ইটের মানে যে এই যে ব্যারিকেডটা উপরে ফেলা হলো,
সেখানে যে ছবি দেখতে পাচ্ছি আমার চোখে অন্তত লুঙ্গি পরা কাউকে ধরা পড়ছে না। আপনি তাহলে সেটা দেখেননি, সেটা আপনাদের এই যে এখন ছবিটা দেখাচ্ছি, এখন দেখাচ্ছি, আপনি হ্যাঁ, যেখানটা এটা ঠিকই যে এরপর যখন একটা গলির মধ্যে কিছুটা উত্তেজনা ছড়াচ্ছে সেই সময় আমরা দেখতে পেয়েছি লুঙ্গি পরিহিত একজন দুজনকে, কিন্তু একজন দুজন না বহুজন ছিল, ইভেন বাইক নিয়ে ছিল। এরা তো শার্ট টি-শার্ট ট্রাউজারই পরে আছেন মনে হচ্ছে। আপনি একটুকুনি ক্যামেরাটা যদি ঘুরিয়ে দেখাতেন তাহলে ওটা ভালো করে আপনার ক্যামেরা ধরা পড়তো। ক্যামেরাটা দেখুন, যেখানে গাছগুলো লাগানো আছে ব্যারিকেডের পাশ দিয়ে, ব্যারিকেডটা কারা ভাঙলো? তারা তো লুঙ্গি পরে ছিল না। না তারা ছিল না বলছি তো, কিন্তু ইটটা যেখান দিয়ে ছোড়া হয়েছে সেইটার ভিডিও আমার কাছে আছে, এবং যারা যারা তাদের মধ্যে জামা কাপড় পরেও অনেকে আছে তার ছবিও আমার কাছে আছে, আমি প্রকাশ করেছি, ইভেন পুলিশকেও আমি দিয়েছি। জামা কাপড় তো সবাই পরেছিলেন নিশ্চয়ই। তাহলে জামা আমি কাপড় না পরে ওখানে কেন বললাম, কেন আমার কাছে ভিডিও আছে, ইভেন আমি পুলিশকেও সেটা দিয়েছি। মানে লুঙ্গিটাও জামা কাপড়ের মধ্যেই পড়ে অবভিয়াসলি, তো সেটা বড় কথা না, বড় কথা ইট বৃষ্টি কিন্তু ছাত্ররা করেনি, এটাই হচ্ছে মেন কারণ। লুঙ্গি পরা মানে জামা কাপড় না পরে থাকা না, ব্যাপারটা সেটা নয়, আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন ব্যাপারটা হচ্ছে যে এটা ছাত্র আন্দোলন ছিল, ছাত্ররা কিন্তু কোনো রকম ভাবে ওখানে ইট বৃষ্টি করেনি। ইট বৃষ্টিটা যেখান থেকে করা হয়েছে, যে যারা ছিল সেই জিনিসের কথা বলেছি আমি স্পষ্ট করে বলতে চাই, প্রত্যেকটা টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছে সকল ছাত্র আন্দোলন বলে যারা ওখানে উপস্থিত ছিল, বিজেপির ছদ্মবেশধারী লোকজন, তারা প্রত্যেকে গোটা গোটা ইট পুলিশের দিকে ছুঁড়ে মেরেছে। এমনকি পুলিশ যখন একটা কোনায় আটকে গেছে গিয়ে ব্যারিকেডের ওপারে যেতে পারছে না, সেইখানে পর্যন্ত 10-12 জন একত্রিত হয়ে পুলিশকে ইট মারছে। শুধু তাই নয়, প্রিন্সেপ ঘাটে যে রেল লাইন, সেই প্রিন্সেপ ঘাট স্টেশন, সেই রেল লাইন থেকে পাথর তুলে পর্যন্ত পুলিশকে নিক্ষেপ করা হচ্ছে। আমার এই রুইদাস বাবুরা কোথা থেকে দেখতে পেলেন যে পুলিশ ঢিল ছোড়েনি? এই মানে তারা ঢিল ছোড়েননি, ঢিল ছুঁড়েছে লুঙ্গি পরা লোকজন। আমরা এই লুঙ্গি পরা লোকজনের দৃশ্য আমি সারাদিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি, কলকাতা টিভি সহ কোনো চ্যানেলে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিজেপির নেতাদের ভাইরাল করা ভিডিওগুলোর মধ্যেও আমি এখনো পর্যন্ত লুঙ্গি দেখিনি। আমি বলছি যে ট্রাউজার এইসবই পরা রয়েছে। আমি বলেছি যে পুলিশকে মাথা ফাটিয়ে দেওয়া হলো, লুঙ্গি পরিহিত দেখা গেছে, কিন্তু তারা সবাই লুঙ্গি পরিহিত নয়। আরে যে যায়, আমার কথা হচ্ছে স্বাভাবিকভাবে জিওগ্রাফিক্যাল ব্যাপার, লোকজন কেউ না, আমার বাবা তো লুঙ্গি পরে। কালকে আমার বাড়ির সামনে যদি বিজেপি আমার বাড়ি অভিযান করতে যায় তো আমার বাবাকে লুঙ্গি পরে দেখতে পাবেন, তাতে কি প্রমাণ হয়? আমি আপনার সমবয়সী হতে পারি, আপনি আমার দাদার মতো হতে পারেন, আপনার বাবা কি রাস্তায় বেরিয়েও কি লুঙ্গি পরে বেরোন? আমাদের পাড়ায় তো রাস্তায় লুঙ্গি পরে কলে জল আনতে যায় দাদা। আমি এখানে কিন্তু সকলে পাড়ার লোক ছিল না। শুনুন, মৌপিয়াদিদের ক্যামেরায় যে দৃশ্যটা ধরা পড়েছিল লুঙ্গি পরা, সেটা কিন্তু গলির দৃশ্য। আমি ওখানে থেকে ছিলাম, আমি স্পটে দাঁড়িয়ে যে ভিডিও পেয়েছি সেই ভিডিওর কথা শুভদীপ আপনার কাছে আসবো। আমি একটু সত্যজিৎ বাবুর কাছে আসি। সত্যজিৎ বাবু, আজকে আমরা যে চিত্র দেখলাম যে খণ্ডযুদ্ধের পরিস্থিতি, তার আগে রীতিমতো একটা দুর্গের পরিস্থিতি তৈরি করা হয়েছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু সেখানেও আমরা দেখলাম যে ব্যারিকেড ওপরানো হলো, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হলো, কাঁদানে গাছের শেল ফাটালো পুলিশ, জলকামান চললো বিভিন্ন জায়গায়। আপনি সার্বিকভাবে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? মুপিয়া, একটা জিনিস বলা দরকার আছে যে এই যে আজকের যে বিক্ষোভ, যেটা নবান্ন অভিযান ছিল, এটা পুলিশের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। কারণটা কি বলি আপনাকে, আমরা যেটা পুলিশ থেকে যেটা করি সেটা হচ্ছে যে কোনো যদি ধরুন একটা পলিটিক্যাল পার্টি যদি ডাকে, তার নেতৃত্বের সাথে কথা বলা যায় এবং তো আমরা বুঝতে পারি যে অমুক অমুক জায়গা থেকে আসবে, তাদের নেতৃত্বটা বোঝা যায়। কিন্তু এদের নেতৃত্বের সাথে পুলিশ, রাজ্য পুলিশ কিংবা কলকাতা পুলিশের পরিচিতি ছিল না, কিংবা এদের সেই রকমভাবে যে সিগনিফিকেন্ট যে ক্যাপ্টেন যাদেরকে বলা যায় লিড করে নিয়ে যাবে, এরকম কেউ ছিল না। এবং যার ফলে হচ্ছে কি কোনখান থেকে কাদের সাথে কথা বলে এটাকে সুন্দরভাবে করা যেতে পারে সেই রকম একটা পরিস্থিতি কিন্তু রাজ্য পুলিশ পায়নি এবং কলকাতা পুলিশও পায়নি। এটা হচ্ছে এক নম্বর। আনলফুল অ্যাসেম্বলি দুভাবে হয়, একটা হচ্ছে যে আনলফুল অ্যাসেম্বলিকে কন্ট্রোল করতে গেলে একটা উইথ দ্য ক্যাপ্টেন আর উইদাউট দ্য ক্যাপ্টেন, মানে লিডার বাদ দিয়ে। এটা বেসিক্যালি যারা ছিলেন তাদের কাছে লিডারশিপ সেরকমভাবে ছিল না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে দেখুন, এই যে টোটাল যেটা করা হয়েছে আমাদের যে নবান্নে মুখ্যমন্ত্রী থেকে সেক্রেটারিয়েট থেকে সম্পূর্ণ তারা ওখানে বসেন এবং এটা আমাদের হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গে। সুতরাং একে কভার করার জন্য, একে সুরক্ষিত করার জন্য সার্বিকভাবে রাজ্যের পুলিশ এবং কলকাতা পুলিশ থাকবে, এটাই বিবেচ্য। কিন্তু ঘটনা হচ্ছে যে যেইভাবে প্রত্যেকটা জায়গাগুলো যে কভার করা যে হয়েছিল, এর অনেকগুলো, যেমন কলকাতা পুলিশের যে জায়গাগুলো 144, কিন্তু এখানে এই নবান্নের অনেকগুলো সেক্টর আছে, সেই সেক্টরগুলোকে প্রত্যেকটা জায়গা কভার করার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স
আমার নিজস্ব ধারণা একটু কম ছিল। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনায়। ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতেই হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি। দেখতে থাকুন বাংলা বলছে। করে ইট ছোড়া হচ্ছে এবং পাল্টা পুলিশ লাঠি চালালো, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, প্রিন্সেপ ঘাটের কাছে পুলিশের বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোন ছাত্র আন্দোলন এই আন্দোলন করেছে? দেখুন, পুলিশ যদি পুলিশ থাকতো না তাহলে এগুলো হতো না। পুলিশ নবান্নের সুরক্ষার ব্যবস্থা করবে ঠিক আছে, কিন্তু আরজি করে বোনটির সুরক্ষার ব্যবস্থা করতে পারবে না, এটা দেখার পর ছাত্র সমাজের রক্ত গরম হবেই, এটা বুঝতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তো কতবার বলেছেন যে ছাত্ররা যখন আন্দোলন করে, জঙ্গি আন্দোলন করে, আমি খুব সাপোর্ট করি, এটাকে আমার খুব ভালো লাগে। তো ওনার ছাত্ররা, ওনার দলের ছাত্ররা যখন আন্দোলন করবে, তাদের রক্ত গরম হবে, তখন মুখ্যমন্ত্রী ভালো লাগবে। আর সারা বাংলার ছাত্রদের রক্ত যখন গরম হবে, তখন মুখ্যমন্ত্রী সেটা মেনে নিতে। মুখ্যমন্ত্রী কেন একবার বললেন না? আমার দাদার কাছে শুধু একটাই প্রশ্ন, যে পুলিশ আরজি করের বোনের নিরাপত্তা দিতে পারেনি, সত্যি কথা, আমরা দুঃখিত, জঘন্য ঘটনা। আমি বলছি আপনারা যে ছাত্র আন্দোলনকে সমর্থন করছেন, বলছেন নিরাপত্তা দিতে পারেনি, তারপরে পুলিশ এই করেছে, খুব লজ্জার। আচ্ছা, আপনারা 4 বছরের দুটো মেয়ের নিরাপত্তা দিতে পেরেছেন মহারাষ্ট্রে? না না, এই সঙ্গে সঙ্গে আপনারা ন্যাশনাল হয়ে যান। আপনি আপনি তো বলেন ন্যাশনাল হয়ে যান, ন্যাশনাল পার্টির সাথে বিতর্ক করতে বসে আমি ন্যাশনাল যেতে হবে না। বাংলা ন্যাশনাল পার্টির সাথে বিতর্ক করতে বসে আমি ন্যাশনাল মহারাষ্ট্র হচ্ছে না, আমি ন্যাশনাল যেতে হবে। মহারাষ্ট্রে আমি বলবো, মৌপিয়াকে বলবো, মহারাষ্ট্রে ওনাদের যদি কোনো চ্যানেল আছে সেখানে আপনাকে পাঠান। ঠিক দাদা, আমি একটা কথা জাস্ট বাংলার কথা বলুন না। আমি আপনার সঙ্গে বলিনি তো, আমি জাস্ট একটা কথা বলি। আপনি যখন এখানে আলোচনা করতে বসছেন, আপনি তো বাংলা একটা অল্টারনেটিভ পলিটিক্সের কথা মানুষকে বলছেন, যে তৃণমূলকে সরিয়ে আমাদেরকে আনুন আপনি বলছেন। তো আপনি যখন বলছেন আমাদেরকে আনুন, তো আপনি বাকি 5টা জায়গায় কি করেছেন ওই এক্সাম্পলটা আমায় তুলে ধরতে হবে না দাদা? তুলে ধরতে হবে তো, আপনি যুক্তি দিয়ে ভাবুন না। আজকে যদি তৃণমূল পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো জায়গায় ক্ষমতায় থাকতো, আপনি সেই রাজ্যের এক্সাম্পল টানতেন না। আমার বক্তব্য হচ্ছে মহারাষ্ট্র শুধু নয়, উত্তরাখণ্ডে এই আরজি করের ঘটনা 7 দিনের মাথায় একজন নার্সকে মুখ ঢেকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আসামে কি ভয়ঙ্কর উত্তরাখণ্ড মহারাষ্ট্র দেখিয়ে আরজি করে ঘটনা জাস্টিফাই করছেন? একদম না, কেউ জাস্টিফাই করছে, আমরা করি না সব কথা, কিন্তু এটাকে জাস্টিফাই করা ঠিক হচ্ছে? আমি বলছি মহারাষ্ট্রে শুধু ঘটনাটা ঘটেছে এটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে এরপরে যারা আন্দোলন করতে গেছে, সাধারণ আন্দোলনকারীদের মধ্যে এখন অবধি 500 জনের উপর অ্যারেস্টেড, 2000 জনের উপরে লাঠিচার্জ করে তারা অসুস্থ হয়ে হসপিটালাইজড। এটা কি আপনি জানেন? বাংলায় কিন্তু এই ঘটনা ঘটেনি। আপনারা বেরোলেন, এই লাঠিচার্জ হলো কারণ নবান্ন দখল করতে গেছিলেন, বাকি সাধারণ প্রোটেস্টারদের লাঠিচার্জ করেছেন, সাধারণ প্রোটেস্টারদের পর্যন্ত আক্রমণ করেছেন মহারাষ্ট্রে। আপনারা অসুস্থ হয়ে হসপিটালাইজ কজন জিজ্ঞেস করুন। আসলে ঘটনাটা বাংলার কথা বলছো না কেন ভাই? বিজেপির মুখে নারী নিরাপত্তা শোভা পায় না। বাংলার কথা বলো। আচ্ছা দাদা, আপনি এই কথাটা সমর্থন করেন? যে ছেলেটা এই আন্দোলনটা ডাক দিল, সে নিজে নারী নির্যাতন অভিযুক্ত, আপনি না না না, সবার বিরুদ্ধে এটা সমস্ত পলিটিক্যাল বিরোধী, পলিটিক্যাল ছেলে তো, তাহলে পলিটিক্যাল ছেলে তো, তৃণমূল কংগ্রেস মানে ছেলেটা পলিটিক্যাল না, একদম না, এটা পলিটিক্যাল ছেলে তো, এটা পুলিশ দেয়, পুলিশ দেয়। আচ্ছা ঠিক বলেছেন, তার মানে 2014 অ্যাকশন হবে, তার মানে পুলিশ না না, পুলিশ 2014 সালে জানতো যে 10 বছর পরে ছাত্র আন্দোলন হবে, 14 বছর দিয়েছিল। দেবাংশু, কালকে এই প্রশ্নটা আমি ছেলেটিকে করেছিলাম এবং সে বলেছে সে স্বয়ংসেবক, এটা গেল নাম্বার 1। নাম্বার 2, এই যে তার যে বক্তব্য বা জিতেন্দ্রদের যে বক্তব্য, বিরোধী রাজনীতি করে যে বিভিন্ন সময় শ্লীলতাহানির মতো অভিযোগ আমরা সপ্তর্ষি দেবের ক্ষেত্রে দেখেছি, সায়নদীপ আমি যদি ভুল না করি, আমরা এমনকি দেখেছি যে ইডি অফিসার যারা সেদিন শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল তাদের বিরুদ্ধেও নারী নির্যাতনের মামলা রুজু করা হয়েছিল। কাজে এটারও তো যথেষ্ট যুক্তি রয়েছে এই কথা। আমি বলি মৌপিয়াদি, যে সপ্তর্ষি দেবের কথা বলুন কিংবা ইডি অফিসার যারা গেছিল বলুন, নারী নির্যাতনের অভিযোগটা যখন করা হয়েছিল, না আপনি মৌপিয়াদি, না আমি, না এখানে বসা কেউ আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, ফলে কোন অভিযোগ সত্যি আর কোন অভিযোগ মিথ্যা এটা বলার জায়গাতে আমরা এই জায়গাতে যে এইসবের বাইরে যে আলোচনাটা পুরো অন্যদিকে চলে যাচ্ছে, সপ্তর্ষি দেব থেকে শাহজাহান, কিন্তু আরজি করের ঘটনাটা না আলোচনাটা কোন দিকে যাচ্ছে সেটা অন্তত আমরা বলি। হ্যাঁ বলবো, আমার কথাটা আমি বলবো, আমি তো আমার কথাটাই বলবো, এটা আমার বক্তব্য, আমার কথাটা আমি বলতে পারবো না, কিন্তু আলোচনা কোন দিকে আমি এবার তাহলে আমার আলোচনাটা আমি নিয়ে আসি যে টিএমসি যখনই ফাটাবাসে পড়েছে তাকে রক্ষা করেছে। দেখুন মৌপিয়াদি, যে এই পুলিশ আপনারা বললেন কর্ডন করলো, দুর্গ বানালো গোটা কলকাতা শহরকে, আর আরজি করে যখন ভাঙচুর হলো 30 জন গুন্ডা তারা তাণ্ডব করলো, আর পুলিশ তখন পালিয়ে গেল, টেবিলের তলায় লুকালো, আর সেই পুলিশ সে তো প্রমাণিত হয়েছে ডিওএফআই কিরকম ফ্ল্যাগ ছিল, তা ডিওএফআই লোকেদের অ্যারেস্ট করতে পারছে না কেন? আজকে গোটা রাজ্য কলকাতা জুড়ে এরকম কর্ডন বানালো আর 30 জন গুন্ডাকে সামলাতে পারলো না, সে ডিওএফআই হোক আর যেই হোক, যে ওই আরজি করের ভাঙচুরের ঘটনাতে এবং পুলিশ মিলে এই গোটা ঘটনা, আর এই যে ছাত্র সমাজের প্রতিনিধি এখানে দাঁড়িয়ে বলছেন
প্রধানমন্ত্রী বলেছে যে পোশাক দেখে আন্দোলনকারীদের চেনা যায়। ছাত্র সমাজের প্রতিনিধি এই ভাষায় কথা বলবে যে পোশাক দেখে আন্দোলনকারীদের চেনা যায়? আর এই ছাত্র সমাজের প্রতিনিধিরা কোথায় ছিল যখন 14 তারিখ মধ্যরাত্রে এই নারীরা জাগরণ করেছিল, অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছিল? শুভদীপ, আমরা তো দেখেছিলাম 14ই আগস্ট রাতে সমাজের সব স্তরের মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছিলেন। আমিও একজন ইন্ডিভিজুয়াল হিসেবে নেমেছিলাম এবং দেখেছিলাম যে সমাজের সব স্তরের সব বয়সের মানুষ এবং খুব খুব আমায় স্বীকার করতেই হবে যে বহু পুরুষও সেখানে পা মিলিয়েছিলেন এবং খুব স্বতঃস্ফূর্তভাবে পা মিলিয়েছিলেন। সে সময় ছাত্র সমাজ কোথায় ছিল? তখনও ছাত্র সমাজ রাস্তাতেই ছিল, কেন আমি নিজে রাস্তায় হেঁটেছি, তখন রাত্রির বেলা 3টের সময় বাড়িতে এসেছি। এরকম পরিস্থিতি গেছে যে তখনও আমাদেরকে রাস্তায় হেঁটেছি এবং সমস্ত ওখানে আমাদের যে এলাকায় যখন ওই মিছিলটা বেরিয়েছিল রাত দখলে, তখনও পর্যন্ত সমস্ত লোককে আমরা একত্রিত করে তাদের সবাই বাড়ি ঢুকেছে কিনা এরকম পর্যন্ত খবর নিয়ে তারপরে আমি রাত্রিবেলা বাড়িতে ঢুকেছি। রাত্রি 3টের সময় সেদিনকে আমি বাড়িতে ঢুকেছি। একজনকেও তো তারপর দেখা গেল না এই প্রেস কনফারেন্সটা করার আগে? না আমি হঠাৎ করে এই এত বড় মুভমেন্ট চলছে এই গোটা রাজ্য জুড়ে, দেখুন আমাদের কলেজ ছাত্ররা প্রাক্তনীরা নামছে, আপনাদের তো কোথাও দেখা গেল না? হঠাৎ করে প্রেস কনফারেন্স ডেকে নবান্ন অভিযান আর তারপর বিজেপিকে বন্ধ রাখতে সাহায্য করা? না, কাউকে সাহায্য করিনি আমরা বারবার ধরে বলেছি আমাদের এই ছাত্র সমাজ সবসময় অরাজনৈতিক। আপনি না, এটা সবসময় আমরা বলেছি এটা ছাত্র সমাজ অরাজনৈতিক। ইভেন আমরা কালকেও প্রেস মিট করে আমরা এটা বলেছি কোনো রকম কোনো রাজনৈতিক দলের বড় নেতারা আমাদের এই আন্দোলনে যোগদান করবেন না, আমরা এটাও বলেছি। সময় বাড়ি ফেরার সময় কোথাও নিরাপত্তাহীনতা বোধ করেছিলেন? হ্যাঁ, আপনি রাত্রি মা বোনেরা ঘরে ঢুকেছে কিনা সেই জন্যই আমি অত রাত্রিরে বাড়ি ঢুকেছি, সবাই ঘরে ঢোকার পর। শুভদীপ আসবো। বোন মীনাক্ষী যখন আন্দোলন করেছে একবারও আমরা তার বিরোধিতা করিনি, আমরা তাকে সমর্থন জানিয়েছিলাম, কিন্তু আপনারা বাধ্য করলেন মীনাক্ষীকে, আপনারা বলতে বাধ্য করলেন যে এই আন্দোলনকে আমরা সমর্থন করি না। আপনাদের ব্যক্তিগত জেলাসি একটা মেয়ে আন্দোলন করছে, সে লাইমলাইটে চলে আসছে, আপনাদের সিপিএম নেতারা সেটা বন্ধ করতে পারছে না, তাই তাকে দিয়ে বলালেন যে ছাত্র আন্দোলন আমরা সমর্থন করি না, তাকে দিয়ে বলালেন। আপনি বলুন যে মীনাক্ষীর সঙ্গে কথা না বলে তার নাম করে কেন বললেন যে তারাও আন্দোলন? মীনাক্ষীকে আমরা সমর্থন করেছিলাম, তার আন্দোলনকে আমরা কোনই চালিয়েছিলাম, কিন্তু আপনারা আউট অফ জেলাসি বাধ্য করলেন তাকে কথা বলতে। একটা মেয়ে লড়াই লড়ছিল, তাকে বাধ্য করলেন তার বক্তব্য ফেরত দিতে। আমি শুধু এক লাইনে একটা কথা বলি। বামেরা অভিযোগ করে যে আমাদের সাথে বিজেপির যোগসাজশ আছে, বিজেপি অভিযোগ করে আমাদের সাথে বামেদের যোগসাজশ আছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মীনাক্ষীর আন্দোলনকে বলছে সমর্থন। 100 বার হ্যাঁ বলছি তো, কার সাথে বলছি না বলছি তো, না একদম তুমি আন্দোলন সমর্থন করবে, তুমি যদি আন্দোলন করো, শুনো দেবাংশু এই অন্যায়ের বিরুদ্ধে তুমি যদি আন্দোলন করো তোমার সমর্থন পার্টির ভোট কাটে, একদম ঠিক বলছি। না মীনাক্ষীরা সেদিন আমি বলছি দেবাংশু যেটা বলছে, আমি শুধু মীনাক্ষী না, শুধু মীনাক্ষী না, দেবাংশু যদি আন্দোলন করে অন্যায়ের বিরুদ্ধে তোমাকে সমর্থন করব। আচ্ছা, অন্যায়ের বিরুদ্ধে বিচারের পক্ষে, বিচার পাওয়ার পক্ষে না অন্যায়ের বিরুদ্ধে? বিচার পাওয়ার পক্ষে। আচ্ছা গুড, বিচার কে দেবে এখন? সিবিআই না নবান্ন? না করে দেবে, কিন্তু যে অফিসাররা এটা করলো, যে অফিসাররা প্রমাণ লোপাট 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 করলো, এক সেকেন্ড অভিষেক, এই যে গত 3.5 মিনিট ধরে যে জিনিসটা আমরা দেখলাম, সেই জিনিসটাই হচ্ছে আজকের এই ছাত্র সমাজের সব থেকে বড় দুর্ভাগ্য। এই গত 9 তারিখ ঘটনা ঘটার পর আজকে পর্যন্ত 27 তারিখ পর্যন্ত ওরাটা ছিল না। আমরা সবাই রাস্তায় নেমেছিলাম, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, আমি মেয়ের বাবা হিসেবে নেমেছিলাম। দুর্ভাগ্যবশত এই আজকের ঘটনার পর ওরাটা হলো। 8ই আগস্ট বা 9ই আগস্টের না আরেকটা সিগনিফিকেন্স আছে। ইতিহাস ঘাটলে দেখা যায় সেদিন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। আমরা ডু অর ডাই বলেছিলাম, সেখানেও লুঙ্গি হোক ধুতি হোক একসঙ্গে হেঁটেছিল। লুঙ্গি আর ধুতির ভেতর পার্থক্য করা হয়নি। উত্তরাখণ্ডে যে মেয়েটি আক্রান্ত হয়েছে ইনসিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি, সে সংখ্যালঘু পরিবারের মেয়ে।
আক্রান্তের ধর্ম হয় না, আক্রমণকারীরও ধর্ম হয় না। আনফরচুনেটলি আমরা এখানে দাঁড়িয়ে গত সবটাই কপিল সিব্বলজি বুঝতে পারেন না, এই সবটাই কপিল সিব্বলজি বুঝতে পারেন না। খুব একদম ঠিক বলেছেন, বুঝতে পারেন না এটা। রাজ্যপাল বুঝতে পারেন, রাজ্যপাল বুঝতে পারেন, রাজ্যপাল রিপোর্ট দিচ্ছেন না কেন? রাজ্যপালের বিরুদ্ধে যে ঘটনাটা ঘটেছে তাকে ডিফেন্ড করতে কংগ্রেসের সরকার না, যে একটা নির্বাচিত সরকারকে যখন তখন ফেলে দেবে, ওই কথা আপনি বলবেন না। অপারেশন লোটাস বলে একটা আছে, সেটা আলাদা করে একটা টার্মিনোলজি হয়ে গেছে, টার্মিনোলজি হয়ে গেছে অপারেশন লোটাস বলে। কপিল সিব্বল এই জিনিসটা বুঝতে পারলেন না। আমি বলছি ইডি সিবিআই কি বুঝতে পারছে না? বুঝতে পেরেছে, আসল বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে। আজকালই আড়াই বছর, বাংলার পুলিশ না, আজকালই আড়াই বছর ধরে সিবিআই এর কাছে আছে, আজকালই আড়াই বছর ধরে সিবিআই এর কাছে আছে। ধরবে, আমার একটা ছিল আসল দোষীদেরকে ধরবে, কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। আজকালই আড়াই বছর ধরতে পারিনি কেন? কেউ ছাড় পাবে না, কেউ ধরতে পারিনি কেন? কেউ ধরতে পারিনি কেন? এক এক করে আমি বলছি সিবিআই কেন ঘেরা করলো না? করছে তো। আমার জিতেন্দ্রদার কাছে এক লাইনের একটা প্রশ্ন আছে। আমার কথা হচ্ছে হাসখালি তদন্ত 2.5 বছর চলছে, বকটুই তদন্ত 2 বছর চলছে। রাজ্য সরকারের অ্যারেস্ট করা লোকের বাইরে একটা অ্যারেস্ট সিবিআই এক্সট্রা করেছে, নাম বলুন। তোমার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, বলুন। যে সিবিআই যদি ইনভেস্টিগেশন ঠিক না করছে, তাদের ট্র্যাক রেকর্ড যদি ভালো না থাকে, তাহলে দিদি কেন বললেন যে রবিবারের মধ্যে যদি না করতে পারে তাহলে আমি সিবিআই আপনাদের মতো বেস্ট ফ্রেন্ড থাকতে দিদির কোনো ভয় নেই, আপনাদের মতো বেস্ট ফ্রেন্ড থাকতে দিদির কোনো ভয় নেই। আমি বলছি এটা তো সীতারাম ইয়েচুরিজিকে বলতে পারতেন, তখন দিদির সঙ্গে বসে ছবি তুলছেন, ওনাকে বলো যখন দিদির সঙ্গে বসে ছবি তুলছেন। সেই হিম্মত নেই। আপনারা তো তৃণমূলকে টিকিয়ে রাখার জন্য যা করার সবটাই করছেন। তার আগে একবার দেখাবো যে এই অরাজনৈতিক আন্দোলন বলে ডাক দেওয়া হয়েছিল, কিন্তু সত্যি কি অরাজনৈতিক আন্দোলন ছিল? আজকের এই আন্দোলনের খণ্ডচিত্র আমরা দেখিয়েছি। এই আন্দোলনের কি পরিস্থিতি সেটা আপনারা সারাদিন ধরে দেখেছেন, এবং দিনের শেষে এই আন্দোলনের নিট ফল আগামীকাল 12 ঘন্টার বাংলা বন্ধ বিজেপির ডাকে। আমি একটু আসবো সত্যজিৎ বাবুর কাছে। সত্যজিৎ বাবু, আমাকে একটু একটা কথা বলুন যে এই ছাত্র সমাজের 4 জন সদস্য যারা নিখোঁজ বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী, আজকে পুলিশের তরফ থেকে বিবৃতি দেওয়া হলো যে তারা নিখোঁজ নন, তাদের গ্রেফতার করা হয়েছে। আজকে কিছুক্ষণ আগে যখন এডিজি ল অ্যান্ড অর্ডার, এডিজি সাউথ বেঙ্গল তারা প্রেস কনফারেন্স করছেন, সেই সময় এডিজি সাউথ বেঙ্গল বললেন যে রীতিমতো বোমা, আগ্নেয়াস্ত্র, নির্দিষ্টভাবে বললেন যে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে। আজকে 94 জনকে গ্রেফতার করা হয়েছে। আজকে না এরকম দুর্দমার পরিস্থিতি, কিন্তু এই ধরনের ক্ষেত্রে যখন শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলা হচ্ছে, অন্তত যারা আন্দোলন করছেন তাদের তরফ থেকে প্রেস কনফারেন্সে হোক বা সোশ্যাল মিডিয়া মারফত হোক, সেখানে প্রিভেন্টিভ অ্যারেস্ট তার কতটা বাস্তবগ্রাহ্য জায়গা ছিল? একটা কথা হচ্ছে, দেখুন, যারা এই আজকের আন্দোলনটা করেছিল, বেসিক্যালি তাদের কলকাতা এবং হাওড়া সম্বন্ধে, নবান্ন সম্বন্ধে, তার টপোগ্রাফি সম্বন্ধে খুব জবরদস্ত আইডিয়া ছিল না, এবং তারা বেসিক্যালি যে কলকাতা কোথা থেকে আন্দোলনটা স্টার্ট করতে হবে, কোথায় ধাক্কাটা মারতে হবে। আমি আসবো আপনার কাছে, আসবো একটু। আপনার বক্তব্য অডিও প্রবলেমের জন্য সঠিকভাবে শোনা যাচ্ছে না, আমি আসবো আপনার কাছে। আমি শুভদীপের কাছে আসি। শুভদীপ, এই যে আগ্নেয়াস্ত্র, বোমা সহ গ্রেফতারির কথা পুলিশ অফিসাররা বলছেন, যারা গ্রেফতার হয়েছে তারা কারা? তারা তো এই ছাত্র সমাজের সদস্য। তো মুখে আপনারা শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিচ্ছিলেন, নেপথ্য কি ছিল? আমাদের আন্দোলন ছিল আজকে দুপুর 2টোয়। পুলিশ অ্যারেস্ট করলো কালকে রাত্রির থেকে। কেন? সেই উত্তরটা কার কাছে আছে? কেন সেটা ধরলো? বলছে বোমা পাওয়া গেছে, আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। আরে পুলিশের কাছে এগুলো সব সময় থাকে। এই কেসগুলো আমরা ছাত্র আন্দোলন করতে করতে আমরা অনেকবার সেগুলো দেখেছি, যে আজকে একে দেওয়া হচ্ছে, কালকে। আপনি কোন সংগঠনের হয়ে ছাত্র আন্দোলন করেছেন এতদিন? আমি কি বললাম? আমরা দেখেছি। আমি বললাম না, না আপনি ছাত্র বলেন আন্দোলন করেছেন। করেছি। ছাত্র আন্দোলন আমি বললাম যে আমরা দেখেছি যে ছাত্র আন্দোলনের সময়, আপনি কোনোদিন ছাত্র আন্দোলন করেননি? যে কোনো ছাত্র আন্দোলনের সময় আমরা দেখেছি এটা, যে পুলিশের প্রথম কেস হচ্ছে বোম আর আর্মস নিয়ে কেস, যে কাউকে তুলবে আগে এই কেসটা দাও। না, এক সেকেন্ড দেবাংশু দাঁড়াও, জিতেন্দ্র দাঁড়ান। আমার একটু শুভদীপের কাছে একটু জানি শুভদীপ সম্পর্কে। শুভদীপ, আপনি কখনো ছাত্র আন্দোলন করেননি? না, আমি এর আগে কখনো ছাত্র আন্দোলনে নামিনি। কোনো সংগঠনের সঙ্গে ছিলেন না? তাও ছিলেন না? না। এখনো কোনো সংগঠনের সঙ্গে নেই? না। তাহলে এই ছাত্র সমাজ
ছাত্র সমাজে আপনি কিভাবে সদস্য হলেন? আমি সোশ্যাল মিডিয়া থেকেই আমি এটা পেয়েছি এবং আমার নাম্বারে এটা লিংক এসেছিল, সেখান থেকে আমি জয়েন করেছিলাম ছাত্র আন্দোলনের সঙ্গে। তো Link? তারপরে আমি এদের সঙ্গে পরিচিত ঘটে, আমরা মিট করি এবং তারপরে আমাদের লড়াইটা আস্তে আস্তে শুরু হয় এবং তারপর এই নবান্ন অভিযানের ডাক দিয়ে আমরা সকলে মিলে। আজকে সুপ্রতিম সরকার বলেছেন কিছুক্ষণ আগে যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনি লিংকের কথাটা বললেন, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে একদম, লাশ মানে ফেলার আমার ভুল ওটা, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক লাশ ফেলার কথা বলা হয়েছে। সেরকম আপনি যে গ্রুপগুলোতে আছেন তার মধ্যে কোথাও এরকম কোনো আলোচনা হয়েছে? না। লাশ ফেলা বলতে কি রকম, মানে আমার যে গ্রুপে আছি বলতে গেলে আমাদের গ্রুপে কোনো রকম লাশ ফেলা বলতে আমরা দুটো জিনিস পেয়েছিলাম। এক হচ্ছে পুলিশের ড্রেস পরে আমাদের ওপর গুলি চালাতে পারে এটা, আর একটা পেয়েছিলাম যে আমাদের দিক থেকে কেউ পুলিশের দিকে আঘাত করতে পারে এটা। তো আমরা এটা পুরোপুরি আমরা চেষ্টা করেছিলাম যে এটা যাতে না হয়। আজ কিন্তু একজনকে ক্যামেরায় দেখা গেছে পুলিশ ধরছে, যিনি পুলিশের পোশাক পরে আছেন। তাহলে এবার সেটা আপনারা ঠিক করুন যে পুলিশের পোশাক পরে আছে, তাহলে পুলিশের পোশাক পরার সাহস কাদের হয়? আমাদের ছাত্রদের কোনোদিন হবে না, ছাত্ররা কোনোদিন পুলিশের ড্রেস পাবে না। না, আপনি একটা কথা আমায় বলুন, আমি বুঝতে পারছি যে শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ইনভিটেশন এলো এবং সেই গ্রুপে আপনি জয়েন করলেন, করেই আপনি যদি একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনই হয় তাহলে তাতে যতজন আছে যারা আসছে তাদের সবার দায়িত্ব আপনি কিভাবে নিয়ে নিচ্ছেন? যদি একটা অর্গানাইজেশন হয়, শুনুন প্লিজ একটু আমার কথাটা সহজ করে, যে ধরুন একটা অর্গানাইজেশন, তার সবাইকে আমি চিনি জানি, তার একটা ধরন রয়েছে, তার একটা মোডাস অপারেন্ডি রয়েছে, যেটা সম্পর্কে আমি অবগত, আমি সচেতন, সেখানে আমি তার দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই সংগঠনের আমি সদস্য, এটা কেউ করতে পারে না। কিন্তু শুধুমাত্র আপনি যখন বলছেন যে আপনি একটা গ্রুপের শুধু সদস্য ছিলেন, সেই অনুযায়ী দেখা করেছিলেন, তাহলে এই ছাত্র সমাজের আর কে সদস্য, কি সদস্য, তারা কি করেছেন, আপনি এত নিশ্চিত হয়ে তাদের দায়িত্ব নিয়ে বলছেন কি করে? আমরা কি বললাম, একটা সংগঠন তৈরি হয় কিন্তু একবারে এত বড় হয়ে যায় না। একটা সংগঠন তৈরি হয় 2 জন 3 জন 5 জন থেকে। আগের দিন দেখেছেন আমাদের নেতৃত্বরা 3 জন প্রেস মিট করেছিল, তারপরে আমরা সেখানে গিয়ে আমরা 7 জন 8 জন গিয়ে দাঁড়িয়েছিলাম। এরকম ভাবেই আমাদের সংগঠনটা বেড়েছে। ইভেন আপনি এটাও দেখেছেন যে তো আপনাদের সংগঠনে কেউ লুঙ্গি পরে এলে অ্যালাউড না? আমি কি বললাম কথাটা, আমাদের সংগঠনের আন্দোলন আপনি যেটা দেখাচ্ছিলেন দেখুন, আন্দোলন শুরু হয়েছে এক ধার দিয়ে, আর যাদের পালানোর কথা বলছেন, যাদের কথা আমি বলেছি বা এখন আপনি তুলছেন, তারা কিন্তু অন্য রাস্তা দিয়ে পালাচ্ছে। তারা কিন্তু দাঁড়িয়ে ওখানে দেখছিল আর ভিডিও করছিল। পুলিশের টি শার্ট পরা একজন তিনি যাচ্ছেন, তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তিনি বলছেন যে টি শার্টটা তার নয়। তাহলে উনি এই পোশাকটা কোথা থেকে পেলো যদি পুলিশ যদি না দিল? উনি কি বানিয়ে নিয়ে এসছে? আচ্ছা, আপনি ছাত্র? তা নয় কি, আমি অবশ্যই ছাত্র। তাই কি পড়েন আপনি? আমি ডিবি কলেজে আছি। হ্যাঁ, শিবপুর ডিবি কলেজে আছি। শিবপুর ডিবি কলেজ? ডিবি কলেজ, হ্যাঁ। দীনবন্ধু কলেজ? দীনবন্ধু কলেজ। আচ্ছা, কি পড়েন সেখানে? আমার জেনারেলে আছি। জেনারেলে কোন থার্ড ইয়ার। থার্ড ইয়ার। কি সাবজেক্ট আছে আপনার? আমরা মানে আমার ছাত্র আন্দোলন নিয়ে আপনার কোশ্চেন না, না, আমি আমার কি করি সেটা কৌতূহল নিয়ে একটু আন্দোলন। বেশি শুভদীপ, আমার একটু কৌতূহল বেশি। আমার এটা আমার এটা আমার কথা হচ্ছে রোল। আপনি ডিবেটটা কিসের জন্য রেখেছেন? ছাত্র আন্দোলনের জন্য, নবান্ন না, অভিযানের আমার জন্য? জেনারেল না। আমি কি আমি কি করি না করি একদিন আমার বাড়িতে আসুন, আমার সঙ্গে চা খেতে আসুন। আমার বাড়িতে মা বাবার সঙ্গে পরিচয় করে যাবেন এবং আমার পুরো সমস্ত কিছু আমি খুলে আপনার সামনে দিয়ে দেবো। থ্যাংক ইউ, আমি ডেফিনেটলি যাব। এক সেকেন্ড জিতেন দা, আমাকে ওনার সাথে একটু কথা বলতে দিন। অবশ্যই শুভদীপ, কিন্তু আসলে কি বলতো, আমি পড়াশোনায় খুব খারাপ ছিলাম, তো যারা পড়াশোনা করে আমি জানি না, হ্যাঁ, সেই জন্য না আমি একটু জানতে চাই, আমি একটু আমার কৌতূহল। ওই জন্যই তো বললাম আমার বাড়িতে একদিন আসুন, আমার সমস্ত পেপার আমি খুলে আপনার সামনে দিয়ে দেবো। সেদিনকে সামনে বসে লাইভে আমি দেবো আপনার সামনে। তো আপনার কি সাবজেক্ট, জেনারেলি কি সাবজেক্ট? এখন যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, এখন যেটা নিয়ে কথাবার্তা হচ্ছে, আমার মনে হয় সেটা থেকে বেরিয়ে আসা উচিত নয়। নবান্ন অভিযান নিয়ে কথা বলছেন, সেটা নিয়ে বলুন। একদিন আমার নিজের লাইভ নিন। আপনার হায়ার সেকেন্ডারি কোন ইয়ার? আমার হায়ার সেকেন্ডারি 2015। 2015 হায়ার সেকেন্ডারি দিয়ে এখন আপনি দীনবন্ধু কলেজে? আমি 2 বছর আমি পড়াশোনা করিনি, কেন আমার বাড়ির প্রবলেমের জন্য। আচ্ছা। আমি 2 বছর আমি পড়তে পারিনি এবং তারপরেও আমি আমার নিজের বাবার ব্যবসা আছে, সেই ব্যবসায় ঢুকেছিলাম। লাস্টে যখন চাকরির জন্য আমি গেছিলাম, সেই সময় দেখলাম গ্র্যাজুয়েশনটা খুবই দরকার, আমি এইচএস দিয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময় তারপরে আমি ওপেনে আবার ভর্তি হই। ওপেনে? হ্যাঁ। সেটা কবে ভর্তি হন? আমি কি বললাম, একদিন বাড়িতে আসুন, চা খেতে খেতে আমি নিশ্চয়ই আপনাকে সবটা বলবো।
পড়াশোনা তো ভালো জিনিস, অবশ্যই তো। পড়াশোনা নিয়ে এত মানে আমি যদি লোকানোর কিছু নেই এই দিদি। ধরুন এখন আমি মাস্টার্স করিনি, শুনুন না শুভদীপ, আমি মাস্টার্স করিনি, আমার তো এটা খুব বড় একটা ল্যাক। তো আমার যদি এখন মনে হয় মাস্টার্স করতে চাইবো, আমি যেমন নিজেকে উদ্বুদ্ধ করতে পারি না, কারণ আমি পড়াশোনায় খুব খারাপ। আপনি 2 বছর বাড়ির সমস্যার জন্য আপনি পড়াশোনা করতে পারেননি, তারপর আপনি চাকরিতে গেছেন, আবার ব্যবসায় গেছেন, আপনার মধ্যে যে বললাম চাকরি না, তারপরও আপনার যে পড়ার ইচ্ছেটা, এটা আমাকে মোটিভেট করছে, আপনি আমাকে একটু মোটিভেট আমি করুন। ওই জন্যই তো বললাম মোটিভেটটা আরো করবে যখন আমি আপনার সামনে আমার বাড়িতে আসবেন, সেদিনকে লাইভে বসে আপনাকে দেখাবো, সেদিনকে আরো বেশি মোটিভেট হবেন আপনি। আজকে বরঞ্চ নবান্ন অভিযান নিয়ে বলুন, আমি অনেক কোশ্চেন রেডি করে এসেছি, মানে উত্তর রেডি করে এসেছি, সেগুলো নয় আপনাকে বলি। এটা কি সিলেবাসের বাইরে? এই যে প্রশ্নটা করছি এটা আপনার সিলেবাসের বাইরে? অবভিয়াসলি, কেননা দেখুন একটা নবান্ন অভিযান নিয়ে আজকে আপনি আলোচনা করছেন সকলের সঙ্গে, সেখানে যদি আমার পড়াশোনা নিয়ে আপনি কোশ্চেন করেন, বাকিরা সবাই আমার পড়াশোনা নিয়ে গালে হাত দিয়ে বসে থাকবে, বলে কখন আমাদের সময় আসবে রে বাবা বলার জন্য। না ওরা কেউ গালে হাত দিয়ে বসে নেই। অবভিয়াসলি, কেননা আমার মনে হয় নবান্ন অভিযানে আজকে আমাদের প্রতি যে অত্যাচারটা সেটা আপনারা দেখাচ্ছেন না। আজকে ইভেন এটা হয়েছে, এটা এই ছবিটা এখনো পর্যন্ত সাধারণ কথা। ভাই শুভদীপ, আমি বুঝতে পারছি না, আমি বলছি আমি একটু উদ্বুদ্ধ হব, এত সেই উদ্বুদ্ধ করে মোটিভেশনে এত কৃপণতা আপনার? আমি তো বলছি আপনাকে উদ্বুদ্ধ করব, কিন্তু এতগুলো লোক যখন আছে, আমি ধৈর্য আছে, ওরা বসে থাকবে। আমি কি বললাম, আপনি আসুন আমার বাড়িতে এসে একদিন চা খেয়ে যান, একদিন ভালো করে আমার সঙ্গে, আমার বাড়ির লোকের সঙ্গে আলাপ করে যান। আমি এই প্রথম এমন কাউকে দেখছি যিনি তার নিজের কি পড়াশোনা করেন সেটা বলার জন্য তার বাড়িতে চা খেতে গেলে তবে তিনি বলেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি তো ভালোভাবে, দেখুন আমি তো আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাড়িতে, যে সেদিনকে সমস্ত কিছু পেপার আপনার সামনে খুলে বলবো। এবার আপনি একটার কোশ্চেনের পর আরেকটা কোশ্চেনে আসবেন, আরেকটা কোশ্চেনের পর আরেকটা কোশ্চেনে আসবেন, মানে এইটা করতে গেলে তাহলে আমাকে পেপার বের করতে হবে। আমি তো পেপার নিয়ে রেডি নেই। কোন ক্লাসে কি পড়ি সেটা বলতে পেপার বের করতে হয় নাকি? কি বললাম যে আমি কি পড়ি সেটা বড় কথা না, আমি কি পড়েছি, আমি কতদূর এখনো পড়ছি, এই সব পেপার তো আপনি কি পড়ছেন সেটা বড় কথা না, আপনি যে ছাত্র আমি কি পড়ছি সেটাই হচ্ছে বড় কথা। কি বললাম, আমি কি পড়ছি, কি পড়ি, এতদিন কি পড়ে এসেছি, সেইগুলো সমস্ত কিছু আপনার সামনে ধরবো, সেটাই বলেছি আমি। আচ্ছা, আমি আসবো, আমি আপনার বাড়িতে আসবো একদিন। নিশ্চয়ই, খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং, আপনাকে অত্যন্ত ইন্টারেস্টিং চরিত্র। আমি তার আগে একটু দেখাই যে এই আন্দোলনকে বলা হয়েছিল অরাজনৈতিক, কিন্তু তার মধ্যেও দেখা গেল একটা ধুন্ধুমার পরিস্থিতি। দেখুন, রাজনৈতিক একটি ডাক, এর সাথে কোনো রাজনৈতিক দলের, কোনো রাজনৈতিক নেতৃত্বর কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পর্ক নেই। অরাজনৈতিক আন্দোলন। কলেজ স্ট্রিটে দেখা গেল ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিংকে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদও কি ছাত্র সমাজের প্রতিনিধি? ये डर अच्छा लगा बंगाल की जनता को। ममता बनर्जी डर रही है, ये जनता के लिए अच्छी बात। অরাজনৈতিক আন্দোলন, কিন্তু নেপথ্যে প্রকট রাজনীতি। মুখ্যমন্ত্রীর পদত্যাগের মতো জোরালো রাজনৈতিক দাবি। নেপথ্যে কারা, কি তাদের উদ্দেশ্য? নবান্ন অভিযানে তুলকালাম, ব্যারিকেড ধরে টানাটানি, পুলিশের কাঁদানে গ্যাস। সাঁতরাগাছিতে ব্যারিকেডের সামনে হাওড়ায় পুলিশের জলকামানের অবিরাম স্রোতের মুখে হেস্টিংসের গোলমালে পুলিশকে মাটিতে ফেলে পেটানোর ছবিতে যাদের দেখতে পাওয়া গেল তারা কারা? ভিড়ে মিশে কাদের দাপাদাপি। আমরা শান্তিপূর্ণভাবে বসে মিছিল করছিলাম, পুলিশ আমাদের তুলে নিয়ে যাচ্ছে। পুলিশকে দেখে ইট বৃষ্টি কেন করেছে? না আমরা তো ইট বৃষ্টি নয়, আমরা তো বসে বসে ওখানে দিয়েছি, ধর্ণা দিয়েছি। পুলিশের গাড়িতে ভাঙচুর, আগুন। পুলিশের জামা পরে নবান্ন অভিযানে দাপাদাপি। ইনিও কি ছাত্র সমাজের প্রতিনিধি? ছাত্র সমাজের এই মুখ অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। আরজি করে নৃশংস ঘটনায় বিচারের দাবিতে ফুঁসছে সব পক্ষ। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর প্রায় 2 সপ্তাহ পার। সুপ্রিম কোর্টে জমা পড়েছে প্রথম স্ট্যাটাস রিপোর্ট, যদিও এখনো পর্যন্ত গ্রেফতার একজনই, সঞ্জয় রায়। বিচার চাইতে রাজপথে অরাজনৈতিক আন্দোলন, কিন্তু সেখানেও স্লোগান ভারত মাতার। বহু জায়গায় পুলিশ আক্রান্ত, আহত হয়েছেন আন্দোলনকারীরাও। তাই আন্দোলনের অভিমুখ নিয়ে প্রশ্ন থাকছেই। বাংলাকে স্তব্ধ ও অচল করার যে প্রয়াস হলো ও হচ্ছে তা সম্পূর্ণত অসমর্থনীয়।
নবান্ন অভিযানের আগেই পুলিশের গোপন রিপোর্টে গোলমালের আশঙ্কা। সোমবার রাতেই 4 ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে হিংসা ও খুনের চক্রান্তের অভিযোগ করে পুলিশ। জানিয়ে হুঁশিয়ারি শোনা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। ফ্যামিলিকে খবর দিয়েছিলাম, পুলিশ খবর দেয়নি, ওরা হাইকোর্টে চলে এসেছে। লয়ার উইল মুভ দ্য কেস টুডে। নবান্ন অভিযানকে ঘিরে হিংসা, আগুন ভাঙচুরের নেপথ্যে কি আদৌ ছাত্র সমাজ? প্রশ্ন থাকছেই। কলকাতা টিভি। একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আমি খুব সংক্ষেপে আগামীকালের বন্ধের প্রসঙ্গে আসবো, খুব সংক্ষেপে জিতেনদা। না দেখুন, ডেমোক্রেটিক সিস্টেমে রাজ্য সরকার যদি কাজ না করে, রাজ্য সরকার যদি আন্দোলন করার অধিকারও কেড়ে নেয়, ছাত্ররা আন্দোলন করবে, ছাত্রদের সমর্থনে সাধারণ মানুষ আন্দোলন করবে, তার উপর যদি গুলি চালানো হয়, তার উপর যদি টিয়ার গ্যাস চালানো হয়, টিয়ার গ্যাস চালানো হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, ফলস কেস দেওয়া হচ্ছে, তাহলে বন্ধ ছাড়া আর উপায় কি আছে? বন্ধ তো ডাকতেই হবে। অভিষেক, কালকের বন্ধে আমি শুরুতেই যে কথাটা বলেছি যে জিতেন দ্বারা অন্তত 15টা রাজ্যে আছে এবং সেই 15টা রাজ্যে এরকম ঘটনা একাধিক ঘটেছে, সেখানে এই একই রকম সহিষ্ণুতা আমরা আশা করব। তখন যেন জিতেন দা আবার অন্য কিছু না বলে যে সেটা যেন পলিটিক্যাল ট্যুরিজম হিসেবে না। আমি জাস্ট একটা লাইন অ্যাড করতে চাই। শুভদীপ রুইদাস একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে। ওর কাছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা হয়েছে যে কি কি নাশকতা হতে পারে, মানে মিছিল থেকে গুলি চালানো হতে পারে এবং পুলিশের ড্রেস পরানো হতে পারে। এখন অবধি ওর মোবাইল কেন কনফিসকেট হয়নি আমি জানি না, এটা অবশ্যই হওয়া উচিত এবং সেই হোয়াটসঅ্যাপের সোর্স কোডটা জানা উচিত, মানে আইপি অ্যাড্রেসটা কোথা থেকে এটা হয়েছে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস এবং সুপ্রতিম বাবুকে বলবে এটা যেন করা হয়। ছাত্রদের নাম করে বা ছাত্রদের আন্দোলনের মাথায় ঘাটাল ভেঙে এই ধর্মঘটের নামে নিজেদের রাজনৈতিক ফায়দা তোলা সমর্থন করার কোনো সুযোগ নেই। এই আন্দোলন এতদিন পর্যন্ত মানুষের স্বতঃস্ফূর্ত। মুখ্যমন্ত্রী 10 দিন ধরে ঘরে ঢুকে গেছিল, বেরোতে পারছিল না, কিন্তু প্রতিটা আন্দোলনও শান্তিপূর্ণ ছিল। এই যে সুপ্রিম সরকার বলছে লাশের রাজনীতি, তৃণমূলের নেতারা বলছে লাশের রাজনীতি, শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী নন্দীগ্রামে এই লাশের রাজনীতি করে হাত পাকিয়েছে। কাদের উদ্দেশ্য এই স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ আন্দোলনকে ভাঙার জন্য? এই মুহূর্তে তদন্ত করছে সিবিআই, মামলা আছে দিল্লির সুপ্রিম কোর্টে, কিন্তু বিজেপি পরিচালিত ছাত্র সমাজ যাচ্ছে হচ্ছে নবান্নে। আমাদের বক্তব্যের জায়গাটা একটাই, উই অল ওয়ান্ট জাস্টিস, আমরা প্রত্যেকে জাস্টিস চাই, কিন্তু জাস্টিসটা এই মুহূর্তে দিতে পারে সিবিআই। জিতেন্দ্র দার কাছে আমার অনুরোধ থাকবে তারা দয়া করে সিজিও কমপ্লেক্স অভিযান একটা করুন এবং সেই সিজিও কমপ্লেক্স অভিযান যদি করেন সেই সময় দাঁড়িয়ে আমরা বুঝবো আপনারা সত্যি সত্যি জাস্টিস। আমাদের সময় একদম শেষ, বাংলা বলছে এখানেই শেষ করতে হবে। আমাদের নজর থাকবে আগামীকাল 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি, অন্যদিকে সরকার পক্ষ তারা এই বন্ধকে প্রতিহত করতে অনড়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামীকাল রাজনৈতিকভাবেও খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কংগ্রেসের ছাত্র সংগঠন এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তাদের কর্মসূচি থাকে। ঘটনাবহুল আরও একটা দিনের অপেক্ষা, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।